আচ্ছা, একটা ঘটনা কিভাবে গোটা পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে সেটা ভাবলে বেশ অবাক লাগে, তাই না? একদম। আজকের আলোচনাটা ঠিক এমনই একটা বিষয় নিয়ে। শুরুটা হয়েছিল একটা শহরের পতন দিয়ে, কিন্তু তার ধাক্কায় কয়েকটা দেশ বেরিয়ে পড়ল সমুদ্রপথে গোটা বিশ্বকে নতুন করে আবিষ্কার করতে। ঠিক। আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো বলছে গল্পটা শুরু হচ্ছে মধ্যযুগে। ইউরোপের বাজার তখন ভারতের মশলার জন্য প্রায় পাগল। গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি। এগুলো তো তখন সোনার চেয়েও দামি ছিল। ঠিক তাই। আর এই ব্যবসাটা ছিল আরব বণিকদের হাতে। তারা স্থলপথে সব জিনিসপত্র নিয়ে আসত ইউরোপের ভেনিস, জেনোয়ার মতো শহরগুলোতে। সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ ১৪৫৩ সালে তুর্কিরা কনস্ট্যান্টিনোপল দখল করে নিল। আর ইউরোপের জন্য প্রাচ্যে যাওয়ার যে চেনা পথটা ছিল সেটা একরকম বন্ধ হয়ে গেল। একদম। আর এই বন্ধ হয়ে যাওয়া পথটাই কিন্তু আজকের আলোচনার মূল কারণ। কনস্ট্যান্টিনোপলের পতনটা শুধু একটা শহরের পতন ছিল না, এটা ছিল ইউরোপের অর্থনীতির ওপর একটা বিরাট বড় ধাক্কা। হুম। ওদের সাপ্লাই চেইনটাই তো ভেঙে গেল। ঠিক। এখন তাদের সামনে একটাই প্রশ্ন, তাহলে কি মশলা আসা বন্ধ হয়ে যাবে? এর উত্তর খুঁজতে গিয়েই তারা মরিয়া হয়ে আটলান্টিক মহাসাগরের দিকে তাকাল। ভাবল, নিশ্চয়ই অন্য কোনো পথ আছে। আজকের আলোচনায় আমরা দেখব এই মরিয়া ভাবটা কিভাবে একটা আবিষ্কারের নেশায় পরিণত হল আর তার ফল কি দাঁড়াল। আমার একটা প্রশ্ন আছে। শুধু মশলার জন্য এত বড় ঝুঁকি নেওয়াটা কি বিশ্বাসযোগ্য? আটলান্টিকের মতো অজানা সমুদ্রে পাড়ি দেওয়া তো তখন প্রায় নিশ্চিত মৃত্যুর সমান ছিল। খুব ভালো প্রশ্ন। এর পেছনে কি শুধুই ব্যবসা ছিল, নাকি আরও বড় কিছু কাজ করছিল? আসলে ৩টে জি কাজ করছিল এর পেছনে: গোল্ড, গড অ্যান্ড গ্লোরি, মানে সোনা, ঈশ্বর আর খ্যাতি। আচ্ছা। গোল্ড তো বুঝতেই পারছেন, ব্যবসা, টাকা। তার উপর মার্কোপোলোর মতো পর্যটকদের লেখা বই পড়ে ইউরোপের মানুষের মাথায় ঢুকে গিয়েছিল যে ভারত মানেই ধন সম্পদে ভরা একটা দেশ। আর গড আর গ্লোরির ব্যাপারটা? গড মানে হল ধর্মপ্রচারের ইচ্ছা। পোপ চাইছিলেন নতুন কোনো দেশে পৌঁছাতে পারলে সেখানে খ্রিস্ট ধর্ম প্রচার করা যাবে। হুম। আর গ্লরি হল রাজা রানীদের নিজেদের ক্ষমতা আর সম্মান বাড়ানোর লোভ। স্পেন বা পর্তুগালের শাসকরা ভাবতেন যে দেশ যত বেশি নতুন ভূখণ্ড দখল করতে পারবে তার শক্তি তত বাড়বে। তার মানে নিজেদের মধ্যেও একটা প্রতিযোগিতা ছিল। ভয়ঙ্কর প্রতিযোগিতা। স্পেন যদি দেখত পর্তুগাল আফ্রিকায় ঘাঁটি গাড়ছে, তারাও চাইত অন্য কোনো পথে এগিয়ে যেতে। বেশ মজার। তার মানে প্রেরণার অভাব ছিল না, কিন্তু সাহসটা পেল কিভাবে? তখন তো মানুষের ধারণা ছিল পৃথিবীটা চ্যাপ্টা, বেশি দূরে গেলেই জাহাজ নিচে পড়ে যাবে। এখানেই প্রযুক্তির ভূমিকাটা চলে আসে। কম্পাস। ও আচ্ছা। আগে নাবিকরা মূলত উপকূল ধরে চলত, তারা গভীর সমুদ্রে যেতে ভয় পেত। কম্পাস তাদের প্রথমবার দিগন্তের বাইরে যাওয়ার আত্মবিশ্বাস দিল। এখন আর আকাশ মেঘলা থাকলেও দিক হারানোর ভয় নেই। হুম। আর এই পুরো বিষয়টাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন পর্তুগালের রাজকুমার হেনরি। ইতিহাসে তিনি প্রিন্স হেনরি দ্য ন্যাভিগেটর নামে পরিচিত। হ্যাঁ, ওনার কথা তো বইতে পড়েছি। তিনি একটা নৌবিদ্যা শেখার স্কুল খোলেন, যেখানে দেশের সেরা নাবিক, ম্যাপ নির্মাতা আর ভূগোলবিদদের এক জায়গায় করেন। বলা যায়, সমুদ্র অভিযানকে তিনি একটা সায়েন্টিফিক প্রজেক্টে পরিণত করেছিলেন। কিন্তু আমাদের সোর্সগুলোতে একটা অন্য দিকের কথাও বলা আছে। প্রিন্স হেনরির এই উদ্যোগের একটা অন্ধকার দিকও নাকি ছিল? হ্যাঁ, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আবিষ্কার আর শোষণ যেন প্রথম থেকেই হাত ধরাধরি করে চলছিল। কিরকম? হেনরির প্রশিক্ষিত নাবিকরাই প্রথম আফ্রিকার পশ্চিম উপকূলে পৌঁছে সেখানকার কৃষ্ণাঙ্গ মানুষদের দাসে পরিণত করে ইউরোপে নিয়ে আসে। ও। সুতরাং যে অভিযানকে আমরা জ্ঞানের অন্বেষণ বলে জানি, তার শুরুতেই কিন্তু অমানবিকতার বীজ বোনা হয়ে গিয়েছিল। তাহলে সব প্রস্তুতি শেষ, এবার তো আসল অভিযানের পালা। ভারতে পৌঁছানোর সেই বিখ্যাত গল্পটা কিভাবে ঘটল? গল্পটা একটা থ্রিলারের মতো। ১৪৮৭ সাল, পর্তুগিজ নাবিক বার্থোলোমিও দিয়াস আফ্রিকা মহাদেশের উপকূল ধরে দক্ষিণ দিকে চলেছেন। হুম। হঠাৎ এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের কবলে পড়লেন। জাহাজ প্রায় ডোবার মতো অবস্থা। কোনো মতে ঝড় সামলে তিনি যখন আফ্রিকার একেবারে দক্ষিণ মাথায় পৌঁছলেন, তখন ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মাথায় রেখে জায়গাটার নাম দিলেন ঝড়ের অন্তরীপ বা কেপ অফ স্টর্মস। কি সাংঘাতিক নাম! তার মনে হয়েছিল এরপরে আর যাওয়া সম্ভব নয়। শুনলেই তো ভয় লাগে। তাহলে তো অভিযান এখানেই শেষ হয়ে যাওয়ার কথা। এখানেই গল্পের মোচড়।
10 বছর পর ভাস্কো ডা গামা নামে আরেক পর্তুগিজ নাবিক দিয়াজের দেখানো পথ ধরে ওই একই জায়গায় পৌঁছলেন। আচ্ছা। কিন্তু তিনি ঝড়ের নামে ভয় না পেয়ে ভাবলেন এই অন্তরীপ পার হতে পারলেই হয়তো ভারতে যাওয়ার পথ খুলে যাবে। এই আশা থেকে তিনি জায়গাটার নাম পাল্টে রাখলেন উত্তম আশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ। ওয়াও, এটা ছিল একটা অসাধারণ মার্কেটিং স্ট্র্যাটেজি। একদম। এবং তার আশা সত্যি হয়েছিল। 1498 সালে তিনি শেষ পর্যন্ত ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছালেন। হ্যাঁ। তার মানে ইউরোপ থেকে ভারতে আসার সরাসরি জলপথ আবিষ্কার হয়ে গেল। কিন্তু ভারতে এসে তারা করলটা কি? সোর্সগুলো বলছে তাদের কার্যকলাপ ঠিক বন্ধুত্বসুলভ ছিল না। একদমই না। পর্তুগিজরা বাংলায় সপ্তগ্রাম, চট্টগ্রাম আর ভারতের পশ্চিম উপকূলে গোয়ায় ঘাঁটি বানালো। কিন্তু তারা শুধু শান্তশিষ্ট বণিকের মতো ব্যবসা করেনি, তারা আশেপাশের জাহাজ লুট করত, উপকূলের গ্রামগুলোতে অত্যাচার চালাত। তাই নাকি? হ্যাঁ, তাদের অত্যাচারে স্থানীয় মানুষরা তাদের হারমাদ বলে ডাকত। হারমাদ শব্দটা এসছে পর্তুগিজ আর্মাডা বা নৌবহর থেকে, কিন্তু বাংলায় এর মানে দাঁড়িয়েছিল জলদস্যু। তার মানে যারা এসেছিল বণিক হয়ে তারা পরিচিতি পেল জলদস্যু হিসাবে। ঠিক। পর্তুগালের এই সাফল্য দেখে অন্য ইউরোপীয় দেশগুলো নিশ্চয়ই চুপ করে বসেছিল না? একেবারেই না। পর্তুগিজদের সাফল্য দেখে ওলন্দাজ মানে ডাচ, ফরাসি এবং ইংরেজদের মধ্যেও ভারতে আসার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। প্রাচ্যের সম্পদ দখলের জন্য ইউরোপের ভেতরে একটা ঠান্ডা লড়াই শুরু হয়ে যায়। আর এই লড়াইয়ের সূত্র ধরেই তো পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা ভুলের গল্পটা তৈরি হয়। ক্রিস্টোফার কলম্বাসের গল্পটা বলছেন তো? হ্যাঁ, যিনি ভারতকে খুঁজতে গিয়ে অন্য কোথাও পৌঁছে গিয়েছিলেন। ঠিক তাই। কলম্বাস ছিলেন ইতালির নাবিক। তিনি স্পেনের রানী ইসাবেলার সাহায্য নিয়ে বেরিয়েছিলেন ভারতে যাওয়ার একটা শর্টকাট রাস্তা খুঁজতে। শর্টকাট? তিনি ভেবেছিলেন পৃথিবী যেহেতু গোল, তাহলে আটলান্টিক মহাসাগর পেরিয়ে পশ্চিম দিকে গেলেই ভারতে পৌঁছানো যাবে। তিনি যেখানে পৌঁছালেন সেটাকে ভারত ভেবে ওখানকার মানুষদের নাম দিলেন ইন্ডিয়ান। অথচ সেটা ছিল আমেরিকা। হ্যাঁ, তিনি আসলে এমন একটা নতুন মহাদেশ আবিষ্কার করে ফেললেন যার অস্তিত্বের কথাই ইউরোপের মানুষ জানত না। এটা তো একটা বিরাট ভুল, কিন্তু সেই ভুলের কারণেই পৃথিবীর ইতিহাস বদলে গেল। আচ্ছা, একজন তো ভুল করে নতুন মহাদেশ খুঁজে পেলেন, এরপর কি কেউ গোটা পৃথিবী ঘোরার সাহস দেখিয়েছিল? দেখিয়েছিল পর্তুগিজ নাবিক ফার্জেনাইড ম্যাগেলান। 1519 সালে তিনি স্পেন থেকে 5টি জাহাজ নিয়ে বেরোলেন। ও আচ্ছা। উদ্দেশ্য ছিল সমুদ্রপথে গোটা পৃথিবী প্রদক্ষিণ করে প্রমাণ করা যে পৃথিবী আসলেই গোল। তিনি আটলান্টিক পেরিয়ে দক্ষিণ আমেরিকার দুর্গম উপকূল ঘুরে এক বিশাল শান্ত সমুদ্রে এসে পড়লেন। সেই শান্ত রূপ দেখেই তিনি তার নাম দিলেন প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশেন। কিন্তু ম্যাগেলানের অভিযান তো শেষ পর্যন্ত সফল হয়নি, তাই না? উনি তো পথেই মারা গিয়েছিলেন। হ্যাঁ, প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে ফিলিপাইনে পৌঁছনোর পর স্থানীয় মানুষদের সঙ্গে এক লড়াইয়ে তিনি মারা যান। বলেন কি? তার 5টি জাহাজের মধ্যে মাত্র একটি জাহাজ প্রায় 3 বছর পর স্পেনে ফিরে আসতে পেরেছিল। ম্যাগেলান নিজে ফিরতে পারেননি, কিন্তু তার এই অভিযানই প্রথম প্রমাণ করে যে সমুদ্রপথে বিশ্ব প্রদক্ষিণ সম্ভব। তার মানে সফলভাবে প্রথম প্রদক্ষিণ উনি করতে পারেননি? না, যদিও পরে ইংরেজ নাবিক ফ্রান্সিস ড্রেক প্রথম সফলভাবে এই কাজটা করে দেখান। এই পর্যন্ত শুনে মনে হচ্ছে পুরো ব্যাপারটা একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। নতুন পথ, নতুন দেশ আবিষ্কার, পৃথিবী প্রদক্ষিণ সব মিলিয়ে দারুণ একটা অধ্যায়। কিন্তু এখান থেকেই তো গল্পটা একটা অন্ধকার দিকে মোড় নেয়, তাই না? ঠিক এই পয়েন্টটাই সবচেয়ে জরুরি। আবিষ্কারের রোমাঞ্চ খুব দ্রুতই বাণিজ্যের লোভ আর তারপর সাম্রাজ্য দখলের ক্ষুধায় পরিণত হয়। যে নতুন পথের ম্যাপ তৈরি হল, সেই ম্যাপ ধরেই ইউরোপীয় শক্তিগুলো এশিয়ায় উপনিবেশ বানাতে শুরু করল। ভারতে এই খেলায় বাকিদের হারিয়ে দিল ইংরেজরা। পলাশির যুদ্ধের পর? হ্যাঁ, পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা আদতে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, সেটাই হয়ে উঠল ভারতের শাসক। আর তার ফল হলো ভয়ঙ্কর। আমাদের সোর্সগুলো বলছে 76-এর মন্বন্তরের কথা, ইংরেজি 1770 সাল, কিন্তু বাংলা ক্যালেন্ডারে 1176 সাল হওয়ায় এমন নাম। ঠিক কি হয়েছিল তখন? সেটা ছিল বাংলার ইতিহাসে এক ভয়াবহ দুর্ভিক্ষ। অতিরিক্ত করের বোঝা আর ইংরেজদের শোষণের ফলে বাংলার গ্রামগুলো আক্ষরিক অর্থে শ্মশান হয়ে গিয়েছিল। ভাবা যায়। 1/3 মানুষ না খেতে পেয়ে মারা যায়। কিন্তু সবচেয়ে অমানবিক ব্যাপার হল, এই ভয়ঙ্কর দুর্ভিক্ষের সময়ও ইংরেজ শাসকরা জোর করে খাজনা আদায় বন্ধ করেনি। আমি এখানে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করছি। সোর্সগুলোতে বলা হয়েছে যে ভারত থেকে লুট করা টাকা
আর ইংল্যান্ডের শিল্প বিপ্লবের মধ্যে একটা সরাসরি যোগসূত্র আছে। এটা কি সত্যি? একেবারে সত্যি, এবং এটা একটা জটিল চক্র। বলা যায়, পলাশির যুদ্ধ শুধু ভারতের পরাধীনতার দরজা খোলেনি, এটা ইংল্যান্ডের অর্থনৈতিক সুপার পাওয়ার হওয়ার জ্বালানিও সরবরাহ করেছিল। আচ্ছা। ভারত থেকে লুট করা কোটি কোটি টাকার মুনাফা সরাসরি ইংল্যান্ডে চলে যেত, এবং সেটাই সেখানকার শিল্প বিপ্লবের অন্যতম পুঁজি হিসেবে কাজ করে। আর তার সাথে সাথে তার সাথে সাথে বাংলার বিশ্ববিখ্যাত তাঁত আর রেশম শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়, যাতে ইংল্যান্ডের কারখানায় তৈরি কাপড় এখানে বিক্রি করা যায়। অর্থাৎ এক জায়গার পতন অন্য জায়গার উত্থানের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তাই। আর এই মডেলটা তো শুধু ভারতে সীমাবদ্ধ ছিল না, অন্যান্য ইউরোপীয় শক্তিগুলো তো একই কাজ করছিল। হ্যাঁ, এটা ছিল একটা প্যাটার্ন। যেমন ফরাসিরা দখল করেছিল ভিয়েতনাম, কম্বোডিয়া আর লাওস। এই তিনটে দেশকে একসাথে তারা নাম দিয়েছিল ইন্দোচীন, এবং সেখানেও তারা একই রকম শোষণ চালিয়েছিল। অর্থাৎ আবিষ্কারের নেশায় যে যাত্রা শুরু হয়েছিল, তার শেষটা হল এশিয়া আর আফ্রিকার বিশাল অংশ জুড়ে ইউরোপীয় সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠায়। তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, শুরু হয়েছিল একটা বন্ধ হয়ে যাওয়া বাণিজ্যিক পথের বিকল্প খোঁজার তাগিদ থেকে। সেই তাগিদ থেকে জন্ম নিল দুঃসাহসিক সব সমুদ্রযাত্রা, আর তার ফলস্বরূপ মানুষ পৃথিবীকে প্রদক্ষিণ করল, নতুন মহাদেশ আবিষ্কার করল, এবং গোটা বিশ্বের মানচিত্রটাই চিরদিনের জন্য বদলে গেল। ঠিক, কিন্তু এখানে আমাদের মূল প্রশ্নটা ফিরে আসে। আলোচনার শুরুতে আমরা অজানাকে জানার এক বিশুদ্ধ আকাঙ্ক্ষার কথা বলেছিলাম। হ্যাঁ, কিন্তু আমাদের পুরো আলোচনা দেখালো যে জ্ঞান আর আবিষ্কার যখনই এক গোষ্ঠীর হাতে অন্য গোষ্ঠীর চেয়ে বেশি ক্ষমতা তুলে দেয়, তখন সেটা কিভাবে শোষণ আর সাম্রাজ্যবাদে পরিণত হয়। ঠিক। তাহলে ভাবার বিষয় হল, জ্ঞান আর ক্ষমতার এই জটিল সম্পর্কটা কি অনিবার্য? আবিষ্কারের মহৎ উদ্দেশ্য কি শেষ পর্যন্ত ক্ষমতার দম্ভের কাছে হেরে যেতে বাধ্য? এই প্রশ্নটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় উপলব্ধি।